গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমি এসেছি ব্যাংকক শহর থেকে 85 কিলোমিটার দূরে একটা প্রাচীন নগরী, এটার নাম হচ্ছে আয়ুত্থায়া। তো আয়ুত্থায়া থাইল্যান্ডের অনেক পুরনো একটা শহর। ত্রয়োদশ শতাব্দীতে মানে 1351 সালে তৎকালীন রাজা রামাতিবাদী দ্য ফার্স্ট উনি এটা নগরটা প্রতিষ্ঠা করেন। 1969 সালে বার্মিজ সৈন্যরা এই রাজ্যটা আক্রমণ করার ফলে এটার মন্দির স্থাপনা সবকিছু মোটামুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে এবং অনেক মূল্যবান জিনিসপত্র এখান থেকে তারা লুট করে নিয়ে যায়, অনেক শৈল্পিক জিনিসপত্র। তো এটা তারা করে 1767 সালের দিকে তারা এই নগরটা বার্মা আক্রমণ করে। তার আগ পর্যন্ত এই আয়ুত্থায়া নগরী ছিল থাইল্যান্ডের রাজধানী। থাইল্যান্ডের চারটা রাজধানীর মধ্যে আয়ুত্থায়া হচ্ছে দ্বিতীয় রাজধানী। 1969 সালে থাইল্যান্ডের পুরাকীর্তি বিভাগ এটার সংস্কার কাজ শুরু করেন এবং কিছু রিস্টোরেশন করে তারা কংক্রিট পিলার দিয়ে, যার কারণে এটা একটা স্থায়ী রূপ পায় এবং এটা টিকে থাকে। 1991 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয় এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। আমরা যদি এইদিকে দেখি, একটু পরে আমি ঘুরিয়ে দেখাবো। এখানে এটার গোড়াপত্তন থেকে শুরু করে বর্তমান অবধি মোট 35 জন রাজা এই আয়ুত্থায়া শাসন করেন। এই আয়ুত্থায়া মন্দির কমপ্লেক্সের পুরো এলাকাটা আয়তন 289 হেক্টর। আসুন আমরা একটু ভিতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন অনেকটা পুরাকীর্তির মতো, প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া কিছু। এখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। আসলে এখানে দুইটা মাত্র অরিজিনাল বৌদ্ধ মূর্তি পাওয়া যাবে, যেগুলার মাথা অক্ষত আছে, মস্তিষ্ক। একটা এই গাছের আড়ালে যখন যুদ্ধের সময় পড়েছিল সেটা সেভাবেই থাকে এবং বছরের পর বছর সময়ের বিবর্তনে এটা গাছের ভেতরেই আটকায় যায় এবং এই অবস্থায় আছে এখন। এই হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে ওখানে দূরে একটা বড় বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে এইটাতে। আর বাকি সমস্তগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে মূর্তি রয়েছে যেগুলার মস্তক ছিন্ন, মাথা নেই। এগুলা বার্মিজ সৈন্যরা চলে যাওয়ার সময় কিছু ধ্বংস করে রেখে যায়, আর বাকিগুলো এখানকার স্থানীয় যারা আছে তারা লুট করে নিয়ে বিভিন্ন দেশে বিক্রি করে, কারণ এগুলার পুরাকীর্তি হিসেবে এগুলার বাজার মূল্য ছিল বিদেশে অনেক। চারদিকে দেখছি এরকম অনেক মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলা ছিন্ন মস্তক। আসুন আমরা এবার একটু ভিতরের দিকে যাই। আয়ুত্থায়া মন্দিরের মূল কমপ্লেক্সে আমরা ঢুকে গেলাম। মূলত প্রাচীনকালে এটা হচ্ছে মূল স্তম্ভ এবং এটা প্রাচীনকালে শুরু থেকেই ছিল ছাদ দ্বারা বেষ্টিত যতদূর জানা যায়। এই যে নিচে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধ্বংসপ্রাপ্ত পিলারের গোড়া, যেগুলা সৈন্যরা ধ্বংস করে যাওয়ার সময় ছাদ সহ ধ্বংস হয়ে যায়, কিন্তু ঐতিহ্য হিসেবে এই পিলারের গোড়াগুলো রেখে দেওয়া হয়েছে।
মন্দির, ছোট ছোট মন্দির, প্রচুর মন্দির এখানে, অনেকগুলো। তো এইগুলোর নির্মাণ শৈলী অনেক প্রাচীন, এবং যদি স্টাইল বলা হয়, স্টাইল হচ্ছে কাম্বোডিয়ান স্টাইলে তৈরি করা। কাম্বোডিয়ান স্টাইল মানে হচ্ছে ভুট্টাকৃতির। আমরা ভুট্টা যেরকম দেখি যেই শেপের, সেই শেপটাকে বলা হয় কাম্বোডিয়ান টেম্পল শেপ। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়ানো ছিটানো প্রচুর ধ্বংসপ্রাপ্ত ভাঙা বুদ্ধ মূর্তি। আমরা একটু চারপাশটা ঘুরে দেখি। অসংখ্য অসংখ্য মূর্তি বার্মিজ সেনারা যারা ধ্বংস করে দিয়ে গেছে, তার স্মৃতিচিহ্ন এখনো রয়ে গেছে। এবং আগেই যেটা বলেছি, এই টোটাল কমপ্লেক্সে শুধুমাত্র দুইটা বৌদ্ধ মূর্তির মস্তক অক্ষুণ্ণ ছিল, যেটা ছিন্ন মস্তক গাছের ফাঁকে, বট গাছের, আরেকটা বড় বুদ্ধার। আমাদের ব্যাংকক শহরের যে গোল্ডেন বুদ্ধা, সেটাও একসময় এখানে ছিল। 1600 শতকের দিকে সেটা এখান থেকে স্থানান্তর করা হয় ব্যাংককে। অসম্ভব সুন্দর। আর্কিটেকচারাল ব্যাপারগুলো যদি আমরা কম্পেয়ার করি, অনেকটা আমাদের মহাস্থানগড় বৌদ্ধ বিহারের মতো, বা কুমিল্লার ময়নামতি বৌদ্ধ বিহারের কিছু আছে। আজকে ওয়েদারটা চমৎকার। গত দুদিন ব্যাংককে অনেক ভ্যাপসা গরম ছিল, আজকে রৌদ্র করজ্জ্বল, তবে বাতাস আছে প্রচুর, যে কারণে হেঁটে আনন্দ পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর মন্দির আছে। এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে রাজা রামাদিবাদীর যে নাতি, তিনি আবার একটু দূরে, ওই যে দূরে মাঝখানে ফাঁকা দিয়ে চূড়ার মতো একটু দেখা যাচ্ছে, ওই মন্দিরটা তৈরি করেন আবার 1462 খ্রিস্টাব্দে। ইটস a pretty big complex. পুরোটা হেঁটে শেষ করতে গেলে আসলে টায়ার্ড হয়ে যাব। তারপর যতটুকু সম্ভব হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। একটু দূর থেকে যদি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, তাহলে পুরো কমপ্লেক্সটা একটা গ্ল্যান্স লুক দেখা যাবে। আমি একটু ঘুরে দেখাচ্ছি। মোটামুটি মূল ভবন যেটা, এটা চারদিকে দেয়াল বেষ্টিত। মূল মন্দির যেটা ছিল, আমি এক পাশে দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি। এই দেয়াল থেকে শুরু করে যদি দেখি এভাবে, ওই ভাঙা বিল্ডিংটা পর্যন্ত হচ্ছে এটার বাউন্ডারি। এখানে বেশ কয়েকটা হল ছিল, যেগুলোর নাম দেয়া আছে। শুধুমাত্র মন্দিরও না, রাজার বাসস্থানও ছিল এখানে। কেউ ব্যাংকক ঘুরতে আসলে, আর যদি কেউ ইতিহাস ভালোবাসেন, পুরাকীর্তি ভালোবাসেন, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই এই মন্দির এবং এই স্থাপনাগুলো পরিদর্শন করা উচিত, দেখতে আসা উচিত। আমি যেখানে যাই চেষ্টা করি
সেখানকার ইতিহাস, কৃষ্টি ঐতিহ্য এবং আর্কিওলজিক্যাল যে স্থাপনাগুলো আছে, এস্টাবলিশমেন্টগুলো আছে, সেগুলো দেখার এবং জানার সাথে সাথে একটু শুরু করলাম দর্শক যারা আছেন তাদের সাথে শেয়ার করার। আমার তথ্যে কিছু হয়তোবা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, বাট সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু জানতে পেরেছি সেগুলা জানাবার চেষ্টা করছি। সবগুলো মন্দির এগুলা শুরু থেকে যা বলছিলাম যে ক্যাম্বোডিয়ান স্টাইলে, মানে দেখেন সব কয়টা ভুট্টাকৃতির। দিস ইজ কল ক্যাম্বোডিয়ান আর্কিটেকচারাল স্টাইল। এখানে একটা ছোট টেম্পল দেখা যাচ্ছে, হেলে আছে একটু বাঁ দিকে কাত। দ্যাট মিন্স এটা জাস্ট 200 বছর আগে 1700 শতকে এখানে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়। টানা 7 দিন 7 রাত্র বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির কারণে এখানকার মাটি দেবে যায় এবং অনেক মন্দির হেলে পড়ে। এই হেলানো মন্দিরগুলো পরবর্তীতে মন্দিরের তলায় কৃত্রিমভাবে কংক্রিটের স্ট্রাকচার সেট করে এগুলাকে সংরক্ষণ করার চেষ্টা করে থাইল্যান্ডের সরকারের পুরাকীর্তি বিভাগ। অনেক জায়গায় দেখা যাবে এই যে সিমেন্টের কাজ করা আছে, তলায় সিমেন্টের কাজ করা আছে যাতে এটা দাঁড়িয়ে থাকে, ধ্বংসপ্রাপ্ত না হয়। সামনের মন্দিরটা এটাও হেলে পড়েছে এবং নট অনলি নিচে কংক্রিট বেস দেয়া, এটার ভিতরেও ইটের গাঁথুনি দিয়ে এটাকে সিল করে দেয়া হয় যাতে ফুল স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে। তো ঘুরে ফিরে এই এলাকাটার এটাই সামারি। এখন আমরা হয়তো আরেকটা স্পটে যাব। ভিউয়ার্স, আমরা আয়ুত্থায়া নগরের 4টা টেম্পল ভিজিট করব। একটা টেম্পল আপনাদেরকে দেখিয়েছি, যেটার নাম হচ্ছে ওয়াট মাহা থাত টেম্পল। আর আজকে দ্বিতীয় যে টেম্পলটা আছে সেই টেম্পলটা নাম হচ্ছে ওয়াট প্রাই সি টেম্পল। তো এইটাও ওই টেম্পলগুলোর মতোই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, বাট 1950 সালের দিকে তৎকালীন বার্মিজ রাজা থাইল্যান্ড ভ্রমণে আসেন। ভ্রমণে এসে থাইল্যান্ডের সেনাবাহিনী দ্বারা যে ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়, এর ধ্বংসযজ্ঞ দেখে উনি মর্মাহত হন। থাই সরকারের কাছে উনি ক্ষমা প্রার্থনা করেন এবং এগুলো রিকনস্ট্রাকশনের জন্য উনি ওই সময়ের 20,000 মার্কিন ডলার সমপরিমাণের অর্থ অনুদান করেন। কথিত আছে এখানে একটা খাঁটি সোনার বৌদ্ধ মূর্তি ছিল 60 মিটার লম্বা, যেটার ওজন ছিল 164 বা 154 কিলো খাঁটি স্বর্ণ। তো বার্মিজ সৈন্যরা এই নগরীতে আগুন ধরিয়ে দেয়, কারণ তাদের স্বর্ণটা নিতে হলে গলিয়ে নিতে হবে। আগুন ধরিয়ে তারা বৌদ্ধ মূর্তি গলিয়ে ফেলে এবং সম্পূর্ণ সোনা পাচার করে নিয়ে যায় বার্মাতে। যে কারণে আমাদের বাংলাদেশিদের সাথে পাকিস্তানিদের যেমন একটা সাইকোলজিক্যাল একটা কনফ্লিক্ট আছে, থাইদের সাথে বার্মিজদের এরকম একটা কনফ্লিক্ট আছে। আমাদের সাথে আসা একজন থাই, সে বলতেছিল যে সেই 20,000 ডলার অনুদান দিয়ে ক্ষমা প্রার্থনা চাওয়ার পর থাই সরকার, থাই রাজা বার্মিজদের ক্ষমা করে দেয়, বাট অনেক জনগণ সেটা এখনো মেনে নিতে পারেনি এবং তারা নাকি কখনো বার্মিজদেরকে ক্ষমা করবে না। তো আসুন দেখি, এইটাও
ইউনেস্কো হেরিটেজের অংশ। আই মিন পুরো আয়োধ্যায় নগরীটাই অংশ। আয়োধ্যায় নগরীতে 4টা টেম্পল আছে। একটা টেম্পল দেখলাম, এটা দ্বিতীয় টেম্পল, আরও 2টা আমরা দেখব। আসেন একটা ঘুরিয়ে দেখাই। বাই দ্য ওয়ে, আগের টেম্পলগুলো ছিল ক্যাম্বোডিয়ান স্টাইলে তৈরি করা, এখানকার টেম্পলগুলো হচ্ছে বেল শেপ, মানে শ্রীলঙ্কান স্টাইলে তৈরি করা। শ্রীলঙ্কার সমস্ত টেম্পলগুলো এরকম বেল শেপ। প্রথম যে বড় টেম্পলটা দেখা যাচ্ছে, এটা রাজা রামাদিবাদী ফার্স্টের বাবা তৈরি করেছিলেন। মাঝখানেরটা তৈরি করেছিলেন রামাদিবাদী নিজে, এবং শেষটা করেছেন রাজা রামাদির প্রথম পুত্র। আসুন আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। সবগুলোই বেল শেপ এবং যত্রতত্র ছড়িয়ে আছে বৌদ্ধ মূর্তির ধ্বংসাবশেষ, মস্তক বিচ্ছিন্ন। এখান থেকে একটা গ্ল্যান্স মোটামুটি মূল কাঠামোটা দেখা যায়। একটু ভিতরের দিকে যাই, দেখি ওদিকে কি আছে। অনেক কিছু মেনটেন করতে হয় এখানে, যেহেতু এটা বৌদ্ধরা টেম্পল মানে হচ্ছে তাদের বাসস্থান, আর তাদের ধর্ম পালনের স্থান। সুতরাং এগুলোকে বৌদ্ধরা খুবই সম্মানের চোখে দেখে, এবং কেউ যদি এখানে ঢুকতে চায়, বিশেষ করে মহিলারা, অবশ্যই শালীন পোশাকে ঢুকতে হবে। সেই রেস্ট্রিকশন থাইল্যান্ড এবং আয়োধ্যার অনেক টেম্পলে রয়েছে। তো এটাই মোটামুটি ঘুরে ফিরে সবগুলো টেম্পলের শেপ একই। এই স্থাপনাটা বেল শেপ, আগেরটা ছিল কর্ন শেপ। জানি না নেক্সটটা কি হবে, ওইটা আমরা দেখব, সে অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ। আমরা আরেকটা টেম্পলে এসেছি। বেসিক্যালি দিস ইজ নট এ টেম্পল, এইটা একটা মঠ, বৌদ্ধ মঠ। এখানে একটা লাইং বুদ্ধা আছে, খুব বিশাল সাইজের একটা বৌদ্ধ মূর্তি শোয়ানো অবস্থায়। এটা মূলত একটা মঠ। এখানে এই বৌদ্ধ মূর্তির পিছনে বিশাল একটা মাঠ আছে এবং একটা টেম্পলও আছে। Let's see. আমার মনে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তির মধ্যে এখানে ধ্বংসযজ্ঞ একটু বেশি হয়েছে, যে কারণে কোনো কিছুই নাই। That is my perception. I don't know what is correct. চারিদিকে বিশাল বাগান, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন স্থাপনা আছে, সেগুলো পুরাকীর্তির অন্তর্ভুক্ত। ওই দূরে একটা দেখা যাচ্ছে, জানি না ওটা কি, যদিও দূর থেকে দেখা যাচ্ছে ওগুলা পিরামিড আকৃতির। So this is the lying Buddha. দুপুরে প্রচণ্ড গরম, হাঁপায়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর ঘাম মুছতে মুছতে। দেখি একটু ভেতরের দিকে ঢুকে এখানে কি আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে বসার মতো কিছু, নাকি কবরের এপিটাফ জানি না, একটু দেখি, বা কোনো সভা মঞ্চ কিনা তাও জানি না। ছোট ছোট এগুলো কি, কিছু লেখা আছে কিনা দেখি। না, কিছু লেখাও নাই, ঠিক বুঝতে পারছি না। দূর থেকে মনে হচ্ছিল যে মাঝখানের এটা বিশাল একটা টেবিল, আর চারপাশে হয়তো বা সভাসদ কারো বসার জায়গা। ভ্যাপসা গরম। Let's go back.
একসাথে তিনটা ব্রিজ, একটা রেল ব্রিজ আর দুইটা না, একটা দুইটা তিনটা চারটা ব্রিজ একসাথে। পুরো ব্যাংকক জুড়ে খুব সুন্দর সুন্দর টেম্পল এবং এদের আর্কিটেকচারাল ডিজাইন অসম্ভব সুন্দর, নকশা কারুকাজ নিখুঁত এবং ভেরি ওয়েল মেনটেইন। প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় যেন এই নতুন বানিয়েছে। থাইল্যান্ডে প্রথম একটা মসজিদ চোখে পড়লো। And we are passing through a water village. আমি একটা ক্রুজ ট্রিপ নিয়েছি, সেটা দিয়ে খুঁজে নিকুঞ্জের একটা ট্রিপ ব্যাংকক সিটির মাঝখান দিয়ে। It's beautiful. একটু আগেই বৃষ্টি হয়েছে, এখন খুব সারপ্রাইজ করেছে আমাকে। আমি প্রথম একটা মসজিদ দেখলাম এবং মসজিদটা খুবই সুন্দর। ওয়েদারটাও অনেক সুন্দর, ক্লাউডি, বাট এখন বৃষ্টি হচ্ছে না, একটু আগে বৃষ্টি ছিল। এইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দূরে দেখা যাচ্ছে একদম কালো আকাশ। ঠিক তার অপোজিটে আবার রুদ্র প্রজ্জ্বল, একটু সামনে গেলে দেখা যাবে সানি।